নারী হেনস্থা কোনোভাবেই মানবে না সরকার, আইন সংশোধনের খসড়া প্রস্তুত, জানালেন আইন উপদেষ্টা। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, হাইকোর্ট। ইন্টার্নদের কর্মবিরতি চলবে। কাল ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন অ্যান্তোনিও গুতেরেস ও ডক্টর ইউনুস। আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে মোরাল পুলিশিং বা নারীদের হেনস্থা করা হচ্ছে তা কোনোভাবেই মানবে না সরকার, এবং দেরি হলেও সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি দলের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ শেষে এসব জানান তিনি। এছাড়া ধর্ষণ মামলার বিচার এবং নারীর প্রতি সহিংসতা কমাতে আইন সংশোধনের খসড়া প্রস্তুত বলেও জানান উপদেষ্টা। আরমুনিয়া, তিন্নি সহ সব ধর্ষণ মামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন মঞ্চের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। মাগুরায় 8 বছরের শিশুর ওপর বর্বর নির্যাতনের তোলপাড় চলছে দেশ জুড়ে। শনিবার রাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষককে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আত্মপ্রকাশ করে ধর্ষণ বিরোধী মঞ্চ। তাদের পক্ষ থেকে বুধবার 25 জনের প্রতিনিধি দল আসেন সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে। 1 মাসের মধ্যে মাগুরায় শিশু নির্যাতনের বিচার কার্যক্রম শেষ করা, স্বরাষ্ট্র, আইন এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করে জবাবদিহি করা সহ 5 দফা দাবি জানান তারা। শুধুমাত্র 5টা দাবি যদি যথাযথ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকে অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি, এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটির কথা আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। প্রতিনিধি দলের সব দাবি যৌক্তিক এবং নারী নির্যাতনের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান আইন উপদেষ্টা। আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা, আপনি ঘুষ খান নাকি, আপনার দুর্নীতি করেন নাকি। ধর্ষণ মামলার বিচারের ক্ষেত্রে আইন সংশোধনের খসড়া প্রস্তুত হয়ে গেছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। মাগুরার জঘন্য ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তারের পর ডিএনএ স্যাম্পলও নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। আশ্বস্ত করেন নারী নির্যাতনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12ই মে তাদেরকে হাজির করতে এবং তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। যারা সেই সময়ে কমান্ড করেছিলেন
আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল, যে তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই, সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি শাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় 1 যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনের 29 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি গত বছর অপর একটি রিট করেন। এমবিবিএস এবং বিডিএস বাদে যে কেউ ডাক্তার লিখতে পারত। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া, কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরে রোহিঙ্গার সংকট সমাধান সর্বাধিক গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শিকার হলেন, তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই। আমাদের খুবই আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday, and আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্ত চেষ্টা করছেন। স্বৈরাচারের কাঠামো ভাঙতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীর আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে তা আলোচনার মাধ্যমে বাস্তবায়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সেমিনারে নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পক্ষে মত দেন বক্তারা। স্বৈরাচারের যে কাঠামো, সেই কাঠামো যদি ভাঙতে হয়, আমরা যদি একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা যদি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয়, এই সকল সংস্কারগুলো অতি গুরুত্বপূর্ণ। তা আমি আশা করি যে নির্বাচন কমিশন অন্যান্য সংস্থাগুলো এগুলোর প্রতি দৃষ্টি দেবে। ভোটে ভয় পায় বলে সংস্কার সহ নানান উসিলায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো কিছুতেই সমস্যা না হলেও শুধু নির্বাচন দিতে সমস্যা দলটির। নির্বাচনে জয়ী হতে পারবে না বলে টালবাহানা করছে তারা। আওয়ামী লীগের চাঁদাবাজরা বিএনপিতে ঢুকে পড়েছে মন্তব্য করে দলে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই বলে হুঁশিয়ার করেন তিনি। কেউ চাঁদা চাইলে পুলিশে ধরিয়ে দেওয়ার কথাও বলেন মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন দলটির নেতারা। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আমাদের তো আপত্তি কিছু না। দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয়, আপনাদের কি আছে? ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন?
নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্যই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 4 দিন আগে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা দম্পতিকে। রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকিও দিত সাইফুর। সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরান পাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করেন সাইফুর রহমান। 9 তারিখ রাতে ঘুমের সময় রূপার গায়ে হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজেম। এরপরেই ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে রূপা এবং নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। সাথে শুয়েছে, এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে রূপার হাজব্যান্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখন তাকে কোপানো শুরু করে। এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। বেক্সিমকো গ্রুপের 169 প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে বেক্সিমকোকে তার নিজস্ব ব্যবস্থাপনায় সব আইন কানুন কঠোরভাবে মেনে চলে প্রতিষ্ঠান পরিচালনা করার আদেশ দেয় আদালত। আজকে আদালতের এই মূল রুলের নিষ্পত্তির মাধ্যমে যে রিসিভারগুলো নিয়োগ করা হয়েছিল বেক্সিমকো ফার্মা সহ, সেই রিসিভারগুলো আর থাকলো না। এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন। তবে আদালত বলেছেন এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সরকার এবং অন্যান্য রেগুলেটরি বডি আছে, তাদের সুপারভিশন মনিটরিংয়ে স্ট্রিক্টভাবে আইন মেনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে। বিশেষ প্রয়োজনে পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য অক্সিলারি ফোর্স নিয়োগের কথা প্রচলিত আইনে আছে বলে জানিয়েছেন পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা। তবে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই ফোর্স কতটা কার্যকর ভূমিকা রাখবে এই বিষয়ে সংশয় আছে তার। আর পুলিশ অধ্যাদেশে নির্দিষ্ট ধারা থাকায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা অস্বাভাবিক নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী SM শাহজাহান। তবে এরকম নিয়োগে ক্ষমতার অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা তাদের। তামজিদ সুমনের রিপোর্ট। অক্সিলারি ফোর্স বা সহায়ক বাহিনী যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর সহ বিশ্বের বহু দেশে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য এ ধরনের বাহিনী রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ প্রয়োজনে এই ফোর্স নিয়োগের কথা বলা হয়েছে। একইভাবে বাংলাদেশের আইনেও অক্সিলারি ফোর্স নিয়োগের বিধান রাখা আছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ 1976-এর 10 ধারা অনুযায়ী কমিশনার নিজ ক্ষমতা বলে এই নিয়োগ দেবেন। এটা হবে সাময়িক সময়ের জন্য। এই ধারা অনুযায়ী নিয়োগকৃত ব্যক্তিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যেই ক্ষমতা প্রয়োগ করেন একই ক্ষমতা সংরক্ষণ করতে পারবেন সহায়ক বাহিনীর সদস্যরা। শনিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার অক্সিলারি ফোর্স নিয়োগের কথা বলেছেন। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে, আমি সেই মোতাবেক ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। সিনিয়র আইনজীবী SM শাহজাহান বলেন, পুলিশ অধ্যাদেশ আইনে এই বিধান রয়েছে। সাময়িক সময়ের জন্য অক্সিলারি ফোর্স নিয়োগ দেয়া যাবে। বড় ধরনের কোনো কিছু হলে সেখানে পুলিশ কিন্তু পারতপক্ষে যাচ্ছে না। অর্ডিন্যান্স আছে যেহেতু, কাজে এখন প্রয়োজনের মুহূর্তে এটা দেওয়া যেতে পারে। যাদেরকে দেবে এদের আবার যদি ভেরিফিকেশন বা এদের তো ভালো মন্দ দেখে নিতে হবে। অক্সিলারি ফোর্সের মতো সাময়িক বন্দোবস্ত বিশ্বের বিভিন্ন দেশে আছে বলে জানান পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা। তবে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অক্সিলারি ফোর্স কতটা কার্যকর ভূমিকা রাখবে এ ব্যাপারে সংশয় আছে। তাদের ভেরিফিকেশনের দরকার আছে, সেই ভেরিফিকেশনটা করা দরকার এবং তাদের যদি অস্ত্রের ব্যবহার তারা করে, যেটা করতে পারে, তাদের অস্ত্রের ব্যবহার তাদের দেখে নেওয়া উচিত, অস্ত্রের ব্যবহারটা ঠিকভাবে তারা করছে পারছে কিনা। আর ভেরিফিকেশন এই দুটো করলে
তাদের সহায়ক একটা শক্তি হিসাবে তারা কাজ করবে এবং সেটা দরকার আছে আমার মনে হয়। সহায়ক বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হলে সেটির অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই নিয়োগকৃতদের সুষ্ঠু ভেরিফিকেশন ও তাদের তত্ত্বাবধানের জন্য নিয়ন্ত্রক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখছেন পুলিশের এই সাবেক আইজি। অপব্যবহারের সম্ভাবনা যাতে না থাকে তার জন্য তত্ত্বাবধান কর্মকর্তা যারা থাকবেন তারা দেখবেন। স্থায়ী চাকরি যারা করেন তাদেরও তো তত্ত্বাবধানের একটা বন্দোবস্ত আছে। এই নতুন যারা আসবে তারাও তত্ত্বাবধানের আওতায় আসবে এবং নিয়ন্ত্রণের যে পরিধি সেই নিয়ন্ত্রণের পরিধির মধ্যে তারা যেন থাকে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে অক্সিলারি ফোর্সে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রশিক্ষণ কোর্স করতে হয়। নিজেদের প্রতিরক্ষা কৌশল, ফৌজদারি আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে লিখিত ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার, 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন তিনি। এ সময় শরীফ ওসমান হাদি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করা সহ অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। খুনি গণহত্যাকারী শাহবাগী লাকিকে গ্রেফতার করার আগ পর্যন্ত, গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 450 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে রাজশাহী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে একথা জানান। মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাজশাহী 1 ও সাবেক প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয়, 13 কোটি 61 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 57টি ব্যাংক হিসাবে 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর। মনজুর এলাহির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল 7:30টায় সৈয়দ মনজুর এলাহি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 1972 সালে মনজুর ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে অ্যাপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন মনজুর এলাহি। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সৈয়দ মনজুর এলাহি। আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনের নেতৃত্বে ও বেকম্যানসের সহযোগিতায় কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন CADF। এরই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশ বিনির্মাণে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে CADF এর ভূমিকা শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে প্রতিষ্ঠানটি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট হাসপাতালের সহযোগিতায় প্লাস্টিক সার্জারি, নিউরোসার্জারি, ট্রমা, অর্থোপেডিক বিষয়ে চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনার কাজ চলমান রেখেছে প্রতিষ্ঠানটি। আগামী 25শে এপ্রিল ঢাকায় একটি মেন্টাল ওয়েলবিং ওয়ার্কশপ এবং প্যারেন্টিং ওয়ার্কশপ আয়োজন করবে প্রতিষ্ঠানটি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শুধু এনবিআরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বা সিগারেটের দাম বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সম্মিলিতভাবে সামাজিক সচেতনতা বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত সাংবাদিক কর্মশালায় এই কথা বলেন তিনি। আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর আরোপ ও মূল্য বৃদ্ধি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় তামাকের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এর ব্যবহার কমিয়ে আনতে যথাযথ কর আরোপ ও মূল্য বৃদ্ধির দাবি জানানো হয়। তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিগারেটের সকল স্তরে দাম একই করার প্রস্তাব রাখা হয়। এছাড়া দেশে তামাক চাষ বন্ধের পাশাপাশি বিদেশি সিগারেট বাজারজাতকরণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দেশে বিদ্যমান কর কাঠামো জটিল উল্লেখ করে তা তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে যথেষ্ট নয়। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের কথাও বলেন তারা। নারী হেনস্থা কোনোভাবেই মানবে না সরকার, আইন সংশোধনের খসড়া প্রস্তুত, জানালেন আইন উপদেষ্টা। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের। MBBS ও BDS ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না হাইকোর্ট, ইন্টার্নদের কর্মবিরতি চলবে। কাল ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব, 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন অ্যান্তনিও গুতেরেস ও ডক্টর ইউনুস। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।